হিসাব সমীকরণের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে কথা বলবো। যেহেতু আমরা গতদিন বলেছিলাম হিসাব সমীকরণের প্রথম পার্ট বিষয়ে আমরা কথা বলেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পার্টে আমরা এখানে দেখছি যে একটি গাণিতিক সমস্যার আমরা সমাধান করব। গাণিতিক সমস্যাটা আমি এখানে আগে পূর্ব থেকে দিয়ে দেওয়া আছে এখানে, যে আমি পড়ি, আমি পড়ার পরে সেটি কিভাবে হিসাব সমীকরণে প্রভাব পড়ে যেটা এখানে বলা হচ্ছে, সেই প্রভাবটা আমরা বর্ণনা করব এবং গাণিতিক সমাধানের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। 1 জানুয়ারি 2018 রানা 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। তার ওই 2018 সালের জানুয়ারি মাসে অন্যান্য তারিখের লেনদেনগুলো পরপর নিচে দেওয়া আছে। জানুয়ারি 2 তারিখে অফিস ভাড়া পরিশোধ করা আছে 3,000 টাকা। 7 তারিখে জানুয়ারি বাকিতে যন্ত্রপাতি ক্রয় করা আছে 1,500 টাকা। 9 তারিখ জানুয়ারি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। 10 তারিখ জানুয়ারির বলা হচ্ছে চেকে বেতন প্রদান 20,000 টাকা এবং জানুয়ারির 15 তারিখে বলা হচ্ছে কমিশন পাওয়া গেল 2,000 টাকা। এই লেনদেন কয়টি হিসাব সমীকরণের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে এবং সেই প্রভাব সম্পর্কে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তো গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে গেলে আমাদের মাথায় রাখতে হবে এরকম একটি ছক আমাদের কিন্তু প্রয়োজন হবে। তো ছকের মধ্যে মেইন ছক হলো এ এল ই, আর এই পাশে তারিখ এবং উদ্ধৃতি। তো এই যে এ, এখানে পূর্ব থেকে আমি 3টি অংশে বিভক্ত করে রেখেছি। এটা নির্ভর করে লেনদেনগুলো বিশ্লেষণের মাধ্যমে। যেমন 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, এখানে মূলধন একটা অংশ আছে, নগদান একটা অংশ আছে। তার মানে নগদ টাকা আসছে, মালিকানা সত্ত্ব আসছে। অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা, এটার মধ্যে ব্যয় আছে, তার মানে ব্যয় আছে মানে মালিকানা সত্ত্ব আছে, এবং নগদান আছে 3,000 টাকা, তার মানে নগদ আছে। বাকিতে যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা। এই লেনদেনটির মধ্যে বাকিতে যন্ত্রপাতি ক্রয়, তার মানে যন্ত্রপাতি একটা আছে এবং যেহেতু এটা বাকি তাই পাওনাদারের একটা বিষয় আছে। তাহলে পাওনাদার এবং যন্ত্রপাতি। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক একটা পক্ষ আছে, ঋণ একটা পক্ষ আছে, সেজন্য আমাদের এখানে ব্যাংক আসছে একটা পক্ষ, ঋণ আসছে আরেকটা পক্ষ। একইভাবে চেকে বেতন প্রদান, এটা একটি ব্যয় হয়ে গেছে। চেকে বেতন প্রদান, বেতন একটা অংশ, বেতন মানে হচ্ছে মালিকানা সত্ত্বের উপরে প্রভাব পড়বে এবং যেহেতু এটা চেকে তার মানে নগদের উপরে না পড়ে ব্যাংকের উপরে প্রভাব পড়বে। কমিশন পাওয়া গেল, কমিশন যেহেতু এটি একটি রেভিনিউ বা আয় বলছি আমরা, যেহেতু পাওয়া গেল বলা হচ্ছে, সেজন্য কমিশন পাওয়া গেল মানে এটি একটি রেভিনিউ, সুতরাং এটা মালিকানা সত্ত্বের উপরে প্রভাব পড়বে এবং যেহেতু এটা কমিশন পাওয়া গেল তার মানে এটা নগদ আছে, সুতরাং নগদের উপরে প্রভাব পড়বে। এরকম প্রত্যেকটি লেনদেনকে দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে, অর্থাৎ ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষকে চিহ্নিত করলেই আমরা কিন্তু সহজেই হিসাব সমীকরণের উপরে প্রভাব নির্ণয় করতে সক্ষম হব। এখন আমরা দেখি যে আসলে ছকটা তো পূর্ব থেকেই আমার কাটা। কেন পূর্ব থেকে কেটে রাখা হয়েছে? যে এই ছকটা যদি আমি কাটতে যাই তাহলে ছক কাটতে সময় লাগবে, সেজন্য আগে থেকে কাটা থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা এটা 2018 সালের জানুয়ারি মাস, জানুয়ারির 1 তারিখ। জানুয়ারির 1 তারিখে কি হয়েছে? 50,000 টাকা নগদ নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে নগদের ঘরে 50,000 আর মালিকানা সত্ত্বের ঘরে 50,000। এখন মূলধনে হবে, মন্তব্যতে হবে মূলধন আনা হলো বা মূলধন আনয়ন। মূলধন আনয়ন। তো জানুয়ারির 1 তারিখ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা জানুয়ারির 2 তারিখ, জানুয়ারির 2 তারিখে বলা হচ্ছে অফিস ভাড়া পরিশোধ করা হলো। অফিস ভাড়া পরিশোধ করতে কত? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা আমার মাইনাস হয়ে যাবে। হিসাব বিজ্ঞানে মাইনাস কিন্তু ব্র্যাকেট।
তাহলে মালিকানা সত্ত্ব 3000 টাকা কমে যাবে। এটা কি? অফিস ভাড়া। এবার আমাদের একটু কষ্ট করে স্কেল দিয়ে টানলে বেশি ভালো হবে, বাঁকাটা কম হবে। বাকি আরো বেশি টাকা হয়েছে। তাহলে 3000 টাকা যেহেতু আমরা বলছি ভাড়া পরিশোধ করা হলো, তাহলে এটা দুই পাশ থেকেই মাইনাস হয়ে যাবে। তাহলে এইবার আমাদের কিন্তু একটি লেনদেন সংগঠিত হয়ে যাওয়ার পরেই আমাদের আসলে উদ্বৃত্ত লিখতে হবে। এইটার বেলায় উদ্বৃত্ত না লিখলেও চলবে, কারণ এটা তো 50,000 টাকা নিয়ে তো ব্যবসা শুরু করলো, কারণ এটা উদ্বৃত্ত পয়লা তারিখে ছিলই। উদ্বৃত্তটা এখানে কি দাঁড়ালো? 47,000 টাকা। 50,000 থেকে 3,000 বিয়োগ করলে 47,000 টাকা। এইখানেও দেখা যাচ্ছে 47,000 টাকাই ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটার মাঝখানে সমান চিহ্ন দিতে হবে। এখন পর্যন্ত অন্যান্য কোনো ঘরে কোনো টাকার অঙ্ক বসতে পারে না। ঠিক আছে, এবার আমরা জানুয়ারি 7 তারিখ দেখব। জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখে কি হয়েছে? বাকিতে যন্ত্রপাতি ক্রয় করা হলো। কত টাকা? 15,000 টাকা। তাহলে যন্ত্রপাতির ঘরে এসে 15,000 বসবে, এবং যেহেতু এটা বাকিতে ক্রয় করা হলো, পাওনাদারের সৃষ্টি হয়ে গেল 15,000 টাকা। এবং প্রত্যেকটি লেনদেন সম্পন্ন হওয়ার পর আমাদের একটু কষ্ট করে এটা হলো বাকিতে যন্ত্রপাতি ক্রয়। বাকিতে যন্ত্রপাতি ক্রয়। তাহলে এটা তো কারোর সাথে বিয়োগ হচ্ছে না, সুতরাং এখানে 47,000ই থাকছে, এখানে 15,000 হচ্ছে, এখানে পাওনাদার 15,000 হচ্ছে, এখানে 47,000 হচ্ছে। এখন এখানে যেহেতু একটা ফিগার আসছে, এখানে এখন প্লাস চিহ্নটা পড়বে। আমরা যদি এটাকে আমরা উদ্বৃত্ত বলি, তাহলে আমাদের এখানে একটু সমান করে। এখন দেখা যাচ্ছে যে সমানের বাম পাশে আমাদের 47,000 এবং 15,000 এই দুটো ফিগার যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হয় 62,000। ঠিক একইভাবে এখানে যোগ করলেও আমাদের হয় 62,000। তার মানে A সমান L প্লাস E সমীকরণ ঠিক আছে। এরপরে আমরা দেখব, এরপরে আমাদের 9 তারিখের লেনদেনটির দিকে আমরা দৃষ্টিপাত দেই। 9 তারিখে আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের ঋণের একটা কলাম বাড়লো, সেখানে আমাদের 1 লক্ষ টাকা ঋণ হলো। ঠিক একইভাবে ব্যাংক ঋণ নেওয়া হলে নগদ টাকা 1 লাখ বৃদ্ধি হবে। আগের মতোই আমরা আবার টান দিব এবং যোগ করব। তারপরে আমরা এখানে উদ্বৃত্ত দেব। উদ্বৃত্ত হলো এখানে আসছে 1,47,000। এখানে 15,000 ঠিক আছে, সমান ঠিক আছে, এখানে 15,000 ঠিক আছে, এখানে 1 লক্ষ টাকা, এখানে প্লাস, এবং এটা 47,000। 1 লক্ষ টাকা কি হলো? ব্যাংক। ব্যাংক আমরা এখানে ব্যাংক ঋণ কথাটা লিখতে পারতাম, ব্যাংক।
সেভিং ব্যাংক। এরপরে 9 তারিখ হয়ে যাওয়ার পর আমরা এখন দেখবো 10 তারিখ। 10 তারিখে চেকে বেতন প্রদান। আমাদের ব্যাংকের একটা কলাম আছে, কিন্তু ব্যাংকের কলামে কোনো অর্থ নেই, সুতরাং ব্যয়টা তো আমাদের চেকে যেহেতু, তার মানে ব্যাংক থেকেই হয়েছে, যেহেতু আমরা এটা পার্টলি করেছি, সেজন্য এটা 20,000 ব্যাংক থেকে মাইনাস হয়ে যাওয়ার কথা। 20,000 টাকা ব্যাংক থেকে মাইনাস হবে, এবং যেহেতু এটা বেতন প্রদান ব্যয়বাচক হিসাব, মালিকানা শর্ত থেকে এটা মাইনাস হবে। আমরা আবার টান দিব। এটা আসে 1,47,000, 15,000, ব্র্যাকেটেই থাকবে 20,000 সমান এটা 15,000, এটা 1 লক্ষ, এটা মাইনাস ফিগার, ব্র্যাকেট 47 থেকে 20 গেলে 27,000। এটা কি করা হলো? 20,000 টাকা আমরা চেকে বেতন, চেকে বেতন প্রদান করেছি, চেকে বেতন প্রদান, এটা উদ্বৃত্ত। এরপরে আমাদের আরেকটি এন্ট্রি আছে 15 তারিখ। 15 তারিখে আমাদের কমিশন পাওয়া গেল। তাই কমিশন পাওয়া গেল কত টাকা? 2,000 টাকা। কমিশনটা নগদে পাওয়া গেল, চেকে যেহেতু বলে নাই, এবং আমরা জানি রেভিনিউ বা আয় মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে আমাদের আমরা পাবো কমিশন তাহলে উদ্বৃত্ত কি হবে? যে আবার নতুন করে আমাদের উদ্বৃত্ত লিখতে হবে, প্রত্যেকটা এন্ট্রির পরেই আমাদের উদ্বৃত্ত লিখতে হবে। 1,47,000 এর সাথে 2,000 যোগ করলে হয় 1,49,000। এটি 15,000 ছিল, 15,000ই থাকলো, এটি মাইনাস ফিগারই থেকে গেল 2,000 সমান এটা 15,000, এটা 1 লক্ষ, এটা প্লাস ফিগার 2,000 যোগ হলে 29। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের এল প্লাস ই। এখন এই তিনটা যদি আমরা প্লাস করতে যাই, তাহলে এটা প্লাস ফিগার, এটা প্লাস ফিগার, কিন্তু এটা আছে মাইনাস ফিগার। সুতরাং আমাদের এই তিনটাকে যখন আমরা যোগ করতে যাব, তখন আমাদের এরকম একটু টান দিয়ে নিতে হবে, এবং এখানে মাঝখানের দাগটা আমাদের মুছে দিতে হবে। তাহলে তিনটে যোগ করলে কত হয়? 1,44,000। ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে। ক্যালকুলেটর দিয়ে যোগ করলে 1,49,000, তার সাথে 15,000 যোগ করে 20,000 বিয়োগ, আমি সংক্ষেপে করেছি, এটা 20,000 থেকে 15,000 বিয়োগ দিয়েছি, মাইনাস 5,000 আছে, মাইনাস 5,000 থেকে বিয়োগ দিয়েছি 1,44,000। ঠিক একইভাবে আমরা এটাকেও আমরা টান দিব, এবং এই দাগটা আমরা মুছে দেব। মুছে দিলে আমাদের এখানে এল হয়ে যাবে, এল 1,15,000, এবং এল প্লাস ই 29,000। তাহলে 1,15,000 আর 29,000 যোগ করলে 1,44,000। তার মানে আমরা এখন আবার আরেকটা যোগফল আমরা এখানে লিখব। এখানে এই দাগের মধ্যেই দেখা যাবে, যেহেতু জায়গা আছে আমাদের।
এখন আমরা এখানে দাগটা মুছে দেব। তাহলে এটা হয়ে গেল 1,44,000, এখানে 1,44,000। এটাই হচ্ছে হিসাব সমীকরণের প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণের উপরে কি প্রভাব পড়েছে। প্রত্যেকটা লেনদেন হয়ে যাওয়ার পরই আমাদের উদ্বৃত্তের মাধ্যমে আমরা দেখাতে পারবো যে আমাদের সবসময় লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শো করছে। এবং কোনো কোনো লেনদেনের সময় আমরা চেষ্টা করেছি যে যে 5টা পরিবর্তনের কথা আমরা পার্ট 1-এ বলেছিলাম, 5টা পরিবর্তনই আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে ঠিক 5টা পরিবর্তনই এখানে সংগঠিত হয়েছে। সুতরাং যে ক্লাসটা মনোযোগ দিয়ে যারা দেখলো তাদের উপকার হবে। আগামীতে আরও ভালো ক্লাস পাওয়ার জন্য, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। ধন্যবাদ।